তো আজকের আমাদের যে টপিক, এই টপিকটা হচ্ছে ভোকেশনাল কোয়ালিফিকেশন বা ভোকেশনাল স্টাডি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশ থেকে ভোকেশনালে অ্যাপ্লাই করা যাবে কিনা, ভোকেশনাল কোয়ালিফিকেশনে কিভাবে অ্যাপ্লাই করা যায়, এইটার ডিমান্ড কিরকম ইউরোপে বা ফিনল্যান্ডে, এই রিলেটেড কোনো জটিলতা আছে কিনা অ্যাপ্লাই করতে, এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক বা আপনাদের খুব জানতে চাওয়ার একটা কমন টপিক নিয়ে কথা বলবো। আর এই টপিকে আমার সাথে আলোচনা করার জন্য, এই টপিকে সাথে রিলেটেড একটা পার্সনও আমার সাথে আছে, সেটা হচ্ছে মাহমুদুল হাসান মুন্না। তো শুরুতে আমি আসলে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আর ভোকেশনাল অ্যাপ্লিকেশন, এই দুটার মধ্যে আসলে মেইন পার্থক্যটা কোথায়। ভোকেশনাল অ্যাপ্লিকেশন যদি আপনি বলেন, আপনি বাংলাদেশের সাথে একটা রিলেট করতে পারবেন কারিগরি শিক্ষা। ভোকেশনাল হচ্ছে পুরা হ্যান্ড ইন টিচিং সেকশন। এখানে আপনাকে সম্পূর্ণরূপে কারিগরি যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আপনাকে শিক্ষিত করবে, এবং এইটার ডিমান্ড কিন্তু শুধুমাত্র ফিনল্যান্ড না, পুরা ইউরোপে অনেক বেশি, কারণ ওরা প্র্যাকটিক্যাল নলেজের দিকে অনেক বেশি জোর দেয়। ইভেন ইউনিভার্সিটির উপরেও কিন্তু আপনারা খেয়াল করবেন যে ফিনল্যান্ডে কিন্তু দুই ধরনের ইউনিভার্সিটি হয়, একটা হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি, একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনার সবসময় চেষ্টা করে আপনার প্র্যাকটিক্যাল নলেজের উপর জোর দেওয়ার জন্য, যেখানে রিসার্চ বেসড ইউনিভার্সিটিগুলো কিন্তু আসলে আপনার বুকিশ নলেজ বলেন অথবা হচ্ছে আপনার থিওরিটিক্যাল টপিকের উপর বেশি জোর দেয়। তো ইউরোপে কিন্তু এই ধরনের যে স্টাডিগুলো আছে, এই স্টাডিগুলোর ডিমান্ড অনেক বেশি। তো ভোকেশনালে বাংলাদেশ থেকে আসলে মূলত অ্যাপ্লাই করা যায় না। এইটা কিছু বছর আগেও ছিল, বাট বর্তমানে সম্পূর্ণরূপে এখন এটা ক্লোজ হয়ে গেছে। এখন আপনাকে ভোকেশনাল স্টাডিজে অ্যাপ্লাই করতে হইলে অবশ্যই ফিনল্যান্ডে আসতে হবে, ফিনল্যান্ডে থাকতে হবে, এবং ফিনল্যান্ড থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে আপনাকে ইন পার্সন ইন্টারভিউ নিবে ওরা একদম সরাসরি ভোকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটিউট থেকে। সো আপনি যদি ইন্টারভিউতে অ্যাটেন্ড না করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনাকে ওরা অফার লেটার দিবে না। হ্যাঁ, সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ আসলে ভোকেশনালে অনেকেই ইচ্ছা থাকে যে অ্যাপ্লাই করার, এবং এর অন্যতম প্রধান কারণ কিন্তু ভোকেশনালে কিন্তু কোনো টিউশন ফি নেই, অর্থাৎ আপনি 100% ফ্রিতে ভোকেশনালে কিন্তু পড়তে পারবেন, যেখানে কিন্তু আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে একটা টিউশন ফি দিয়ে পড়তে হয়। তো আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আহ, আলোচনা করব বা আরো বিস্তারিত কথা বলবো। তো সেই বিষয়গুলো নিয়ে জানতে আজকে চলেন সরাসরি চলে যাই মুন্নার কাছে। মুন্না বর্তমানে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য টপ ভোকেশনাল ইনস্টিটিউট, সেটা হচ্ছে অমনিয়ার একটা সাবজেক্টে পড়াশোনা করতেছে, এবং সে অলমোস্ট একটা সেমিস্টার কমপ্লিট করে ফেলছে অমনিয়াতে। তো আমরা তার কাছ থেকেই শুনবো যে আসলে ভোকেশনাল সম্পর্কে তার কি অভিমত, সে এইটা সম্পর্কে কোথায় জানতে পারছে, কিভাবে ভোকেশনালে গেল, কিভাবে অ্যাপ্লাই করলো, স্টেপ বাই স্টেপ কি কি প্রসিডিওর আমাদেরকে ফলো করতে হবে, সেই সব কিছুই আমরা আজকে মুন্নার কাছ থেকে শুনবো। তো মুন্না, প্রথমে ওয়েলকাম, আর থ্যাঙ্কস যে আজকে হচ্ছে আমার ইনভাইটেশনে তুমি ভোকেশনাল নিয়ে কথা বলতে আসছো আমার ভিডিওতে। তো ভোকেশনালে যে প্রথম কোশ্চেন, যে ভোকেশনালে যে তোমার অনুভূতি কিরকম? অনুভূতি তো ভালোই, কারণ ভোকেশনালে হচ্ছে টিউশন ফি নাই। তো এর থেকে আর মানে কি অনুভূতি আছে? ফ্রি পাইলে ফ্রি সেটার থেকে পাইলে ভালো আর যেটা, কোনো কিছু নাই। হ্যাঁ ওইটাই, ফ্রি হ্যাঁ, পাইলে সবকিছুই আমাদের জন্য জায়েজ। আমাদের জন্য সব যায়। হ্যাঁ, কারণ আহ, আমার ইউনিভার্সিটিতে বাৎসরিক টিউশন ফি ছিল 10,000 ইউরো। সো এটা দেওয়া ইম্পসিবল ফিনল্যান্ডের মতো কান্ট্রিতে, বর্তমান পরিস্থিতিতে একদম ইম্পসিবল। সো অনুভূতি অবশ্যই খুবই ভালো, এবং ভোকেশনাল এখানে প্র্যাকটিক্যাল সবকিছু, পড়াশোনার প্রেশার কম একদম। আমরা প্র্যাকটিক্যাল যা শিখি সেটাই হচ্ছে জব সেক্টরে যা শিখি, ক্লাসে যা শিখি সেটাই আমরা হচ্ছে স্টাডি, ওইটার সাথেই আমাদের পুরা স্টাডিটা রিলেটেড। সো মানে ওরা একদম জবের জন্য তৈরি করে তোমাকে বের করতেছে, রাইট? মানে হ্যাঁ, জবে আমার একদম ইন প্র্যাকটিক্যালি যতটুকু নলেজ লাগবে, ভোকেশনাল একদম ডিরেক্ট অতটুকু নলেজই তোমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ। তো প্রথম যে জিনিসটা আমার প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে ভোকেশনালের কথা তুমি প্রথম কোথায় শুনছো? ভোকেশনালের কথা আমি ফিনল্যান্ডে আসার পরেই শুনতে পাই যে এখানে ভোকেশনালে অ্যাপ্লাই করা যায়। আগে জানতাম যে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল এখন অফ আছে। পরবর্তীতে যখন ফিনল্যান্ডে আসি তখন আমি এটা
বিষয়টা আরো ক্লিয়ার হয় যে না এখানে আসা ইন পার্সন যদি থাকে ভিজিবল হয় তাহলে ইউরোপের যে কোনো সেনজেন কান্ট্রি থেকে ফিনল্যান্ডে ভোকেশনাল অ্যাপ্লাই করতে পারবে। মানে মূল কথাটা হচ্ছে যে এইখানে বাংলাদেশীদের জন্য অফ বা এশিয়ান পিপলদের জন্য অফ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হইলে অবশ্যই ইন পার্সন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। অমনিয়াতে তো ইন পার্সন ইন্টারভিউ না, অমনিয়াতে হচ্ছে আপনাকে ইন পার্সন এক্সাম দিতে হবে, রাইট? ওদের হ্যাঁ, হচ্ছে অমনিয়াতে হচ্ছে প্রথমে অবশ্য একটা ল্যাঙ্গুয়েজ B1 লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে ওরা নিজেরা একটা ইংলিশ টেস্ট নিবে। ওই টেস্টের পরবর্তীতেই হচ্ছে ওরা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হয় এবং বা আমি যদি ভুল না হই অমনিয়ার ইন্টারভিউ তো সম্ভবত মনে হয় অনলাইন, বাট ইন্টারভিউ এক্সামটা অনলাইনে হচ্ছে ফিনল্যান্ডে দিতে হবে। ফিনল্যান্ডে এসে দিতে হবে। সো এক্স্যাক্টলি। ইন পার্সন দোনোটাই অন্য যেই ভোকেশনাল কলেজগুলো আছে সেগুলোতে হচ্ছে ইন পার্সন এসে ইন্টারভিউ দিতে হয়, বাট অমনিয়াতে এসে ইন পার্সন হচ্ছে এক্সামটা দিতে হয়। এক্সাম দিতে হবে। যেমন So, আমাদের সাথে এক কোরিয়ান পড়াশোনা করে, সো ও কোরিয়া থেকে ভিজিট ভিসায় এখানে আসছিল, আসার পরে এক্সাম দিছে, টিকছে, এরপরে হচ্ছে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা, তো ভিসার ব্যাপারটা যখন চলে আসলো তখন আমি এখানেও আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। ফিনল্যান্ডে কিন্তু আপনি যদি পড়াশোনা করতে আসেন আপনার মূলত এখানে দুইটা ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়। একটা ক্যাটাগরি হচ্ছে এ ক্যাটাগরি, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার বি ক্যাটাগরি। সো দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য হলো একটা হলো কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট, একটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। আলটিমেটলি দুইটাই হচ্ছে আপনার টেম্পোরারি, বাট ওরা একটাকে কন্টিনিউয়াস একটাকে টেম্পোরারি বলে। আর টেম্পোরারি দুইটা এই জন্য বলতেছি কারণ দুইটারই হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালিডিটি আছে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট ডেট পর্যন্তই ওটা আপনার ভ্যালিড থাকবে। তো এই দুইটা ক্যাটাগরির মধ্যে আসলে কিছু সুবিধাগত দিক থেকে কিছু ডিফারেন্স আছে, যে আপনি এ ক্যাটাগরিতে থাকলে এক ধরনের সুবিধা পাবেন, আপনি বি ক্যাটাগরিতে গেলে আরেক ধরনের সুবিধা পাবেন। সো এই দুইটা সুবিধার উপর বেসিস করে আসলে ওরা এ এবং বি কে ডিফাইন করছে। এছাড়া আপনার আদার্স তেমন কোনো পার্থক্য নাই। আর মেজর যে ডিফারেন্স গুলা হয় সেই ডিফারেন্স গুলো আমি আপনাদেরকে বলে দিই। ডিফারেন্স অনেক আছে, বাট আপনি একদম মেজর যে ডিফারেন্স গুলো পাবেন, এ ক্যাটাগরিতে যদি আপনি থাকেন এবং আপনি যদি আপনার স্পাউস সহ ফিনল্যান্ডে আসেন, অর্থাৎ আপনার ওয়াইফ বা হাজবেন্ড যে আসুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পাউস ফিনল্যান্ডের যে সোশ্যাল বেনিফিট আছে, আমরা যেটাকে বলি কেলা বেনিফিট, সেই কেলা বেনিফিট থেকে একটা বেনিফিট পাবে প্রতি মাসে আপনার স্পাউস, এবং আপনার বেবি থাকলে আপনার বেবিও কিন্তু একটা বেনিফিট পাবে। আর যদি আপনি বি পারমিটে থাকেন বা বি পারমিটে থেকে আপনি স্পাউস নিয়ে আসেন বা স্পাউস সহ আসেন, সেই ক্ষেত্রে কিন্তু কেলা বেনিফিটটা স্পাউস পাবে না। এটাই হচ্ছে একদম মেজর যে পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সাধারণত আপনারা বা নরমালি যারা ফিনল্যান্ডে এপ্লাই করবেন আপনারা কিন্তু অলওয়েজ শুনতেছেন যে ফিনল্যান্ড হচ্ছে কন্টিনিউয়াস বা পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য হচ্ছে আগে একটা ক্রাইটেরিয়া ছিল যে আপনাকে ৪ বছর ফিনল্যান্ডে থাকতে হবে, এটা বাড়াচ্ছে ৫ বছর করতেছে, এবং পাসপোর্টের জন্য সিটিজেনশিপের জন্য ৮ বছর করতেছে। তো এইখানে হচ্ছে এ পারমিট আর বি পারমিটের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনি যদি এ পারমিটে ৪ বছর থাকেন তাহলে এটা ৪ বছরই কাউন্ট হবে। কিন্তু আপনি যদি বি পারমিটে ৪ বছর থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ৪ বছর কাউন্ট হবে না। বি পারমিটে আপনি যতদিন ফিনল্যান্ডে স্টে করবেন অলওয়েজ সেটা হাফ কাউন্ট হয়। আপনি ৪ বছর থাকলে ২ বছর কাউন্ট হবে, আপনি ৬ বছর থাকলে ৩ বছর কাউন্ট হবে। এইটা হচ্ছে একটা মেজর পার্থক্য এ পারমিট এবং বি পারমিটের জন্য। আর এইটার আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এ পারমিট এবং বি পারমিটে এমন না যে আপনি বি পারমিটে আসলে আজীবন আপনি বি পারমিটেই থাকবেন। আপনি যতদিন ভোকেশনাল কোয়ালিফিকেশনের পড়াশোনা করতেছেন ঠিক ততদিন আপনি বি পারমিটে থাকবেন। আপনি যখন কোয়ালিফিকেশন শেষে জবে যাবেন বা জব সার্চিং ভিসাতে যাবেন তখন কিন্তু আপনার পারমিট কিন্তু আবার এ তে কনভার্ট হয়ে যাবে। সো এর মানে কিন্তু এই না যে আপনি বি পারমিটে ভোকেশনালে আসছেন বা বি পারমিটে আপনি কনভার্ট হয়ে গেছেন। এর মানে আপনাকে আজীবন বি পারমিটেই থাকতে হবে। আর এইখানে আরেকটা প্রশ্ন আমার মুন্নার কাছে থাকবে যে, তুমি তো আসছিলা হচ্ছে এখানে হ্যাম্প ইউনিভার্সিটিতে, রাইট? হ্যাঁ, সো হ্যাম্প ইউনিভার্সিটিতে যখন আসছিলা, তখন তো তোমার পারমিট ছিল হচ্ছে এ পারমিট, হ্যাঁ, এই রাইট? পারমিট এ ছিল। পারমিট। সো এখন তো তুমি ভোকেশনাল কোয়ালিফিকেশনে ক্লাস করতেছো বা ভোকেশনাল কোয়ালিফিকেশনে হচ্ছে সুইচ করছো। তো এখন এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল হবে? বা ইমিগ্রেশন এই বিষয় নিয়ে কি বলে? এটা একদম খুবই একদম স্মুথ একটা প্রসেস। কোনো ঝামেলা নাই। এখানে স্পন্সরের বিষয়টাও কোনো নাই। জাস্ট হচ্ছে যদি জব কন্ট্রাক্ট থাকে তাহলে ৩ মাসের স্টেটমেন্ট দিলেই হচ্ছে আ হয়ে যাবে। তাহলে আর কোনো ব্যাংকে টাকা দেখানো লাগবে না।
আর না মানে যদি আমার প্রশ্ন হচ্ছে যে তোমার কি এখন তুমি কি কন্টিনিউয়াস এ পারমিটে থাকবা নাকি তোমাকে আবার না, বি পারমিটের জন্য অ্যাপ্লাই আমাকে করতে হবে? অবশ্যই বি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি এই মাসের শেষের দিকে অ্যাপ্লাই করে ফেলবো। আর এখানে আপনাদেরকে বলি এখানে কিন্তু আসলে আপনি যখন ভার্সিটিতে আসবেন আপনার এ পারমিটের রেসিডেন্স কার্ড থাকবে। বাট আপনি যখন ভোকেশনালে যাবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু বি পারমিটে কনভার্ট করতে হবে। হ্যাঁ? বি পারমিটের জন্য এপ্লাই করতে হবে। কনভার্ট তো না এপ্লাই করতে হবে। তো আপনি যখন বি পারমিটের জন্য এপ্লাই করবেন, তখন আপনাকে ওরা আবার সেম প্রসিডিউরে আপনাকে ইন্টার ফিনল্যান্ডের ফাইলগুলো সাবমিট করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস সুবিধা হচ্ছে আগে আমাদের বাংলাদেশ থেকে যখন এখানে আসতে হইছে তখন স্পন্সরশিপ দেখাইতে হইছে। বাট বর্তমানে স্পন্সরশিপ লাগে না। আপনার ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ আ ব্যালেন্স যদি থাকে এবং আপনার যদি ফিনল্যান্ডে টেম্পোরারি বলেন অথবা হচ্ছে একটা পার্মানেন্ট বলেন, যদি জব পারমিট থাকে বা আমরা যেটাকে বলি ওয়ার্ক পারমিট এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইজিলি এপ্লাই করতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো স্পন্সরের কিন্তু আ যে ঝামেলা সেটা পোহাতে হবে না বা আপনাকে শো করতে হবে না। আপনাকে এখন সাধারণত এটা আসলে কেস টু কেস ভ্যারি করে। অনেক সময় ওরা ২-৩ দিনেও ডিসিশন দিয়ে দেয়। অনেক সময় ৪-৫ মাসেও আপনাকে ডিসিশন দিয়ে দেয়। আর একটা জিনিস মনে রাখবেন যে মেইন অ্যাপ্লিক্যান্ট যেই পারমিটে থাকবে তার স্পাউস কিন্তু সেম পারমিটেই হবে। অর্থাৎ আপনি যদি বি পারমিটে থাকেন আপনার স্পাউসের পারমিট কিন্তু রেসিডেন্স পারমিট হবে হচ্ছে বিতে। আপনি যদি এ পারমিটে থাকেন আপনার স্পাউসের রেসিডেন্স পারমিটও হবে কিন্তু এতে। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসা হচ্ছে যে এই যে ভোকেশনাল এপ্লাই করলাম। এপ্লাই করতে তোমার কি কোনো ফি বা কোনো টাকা পয়সা খরচ হইছে? না, ভোকেশনালে এপ্লাই করা একদম ফ্রি। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি বা কোনো কিছুই দেওয়া লাগে না। সেমই স্টাডি ইনফো থেকে অ্যাপ্লাই করতে হয়। আর এই ভোকেশনালে তোমার আ এটা একেকটা কোর্স একেক বছরের জন্য হয়ে থাকে। যেমন হচ্ছে ক্লিনিং হয়তো ১.৫ বছরের কোর্স, রাইট? না, ৩ ৩ বছরের বছরের কোর্স। কোর্স। কুকিং আছে হচ্ছে ৩ বছরের, ৩ ট্যুরিজম বছরের। আছে হচ্ছে ২.৫ বছরের, বিজনেস আছে ওইটা আবার হচ্ছে ২ বছরের কোর্স। তো এটা একেকটা একেক ডিউরেশন এ হচ্ছে কোর্স হয়। আ এই পুরা কোর্স যে টাইম লিমিটটা আছে বা টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমে কি তোমাকে কোনো টিউশন ফি দিতে হবে ভোকেশনাল কলেজকে? না, ভোকেশনালে হচ্ছে কোনো টিউশন ফি নাই। এটা একদম সম্পূর্ণ ফ্রি। এটা গভর্নমেন্টেই হচ্ছে স্টুডেন্টদের হয়ে গভর্নমেন্টেই হচ্ছে পেমেন্ট করে থাকে। এবং ভোকেশনালে তো আরো মনে হয় হ্যাঁ, এক্সট্রা আরো একটা বেনিফিট আছে যে তোমাদেরকে মনে হয় দুপুরের লাঞ্চ হ্যাঁ, যেটা ওটাও আমাদেরকে অ্যালাউন্স করে। লাঞ্চ ফ্রি আমাদের। দুপুরের লাঞ্চ ভোকেশনাল কলেজে গেলে দুপুরের লাঞ্চও হচ্ছে অ্যালাউন্স হচ্ছে তারা ফ্রি দেয় স্টুডেন্টদেরকে। এটাও এই কেলা বেনিফিটের মধ্যেই পড়ে। আর দেন হচ্ছে তোমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তুমি আ তার তুমি ভিসা এপ্লাই করলা, তুমি চেঞ্জ করলা, ভোকেশনাল এ কোনো টিউশন ফি নাই। বাট অনেক সময় আমরা আ দেখি যে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বলা যে ভোকেশনাল এ আসতে অনেকে কন্ট্রাক্ট এ ভোকেশনাল এ নিয়ে আসে। যে ভোকেশনাল এর টিউশন ফি আছে ১ বছরের আ ১২,০০,০০০, ১৪,০০,০০০, ১৬,০০,০০০। তো এই বিষয়ে আসলে তোমার কি অভিমত? যে এ আসলেই কি ভোকেশনাল এ টিউশন ফি থাকে? নাকি এটা সম্পূর্ণ একটা স্ক্যাম? এটা একদম সম্পূর্ণ একটা স্ক্যাম। বাংলাদেশি এজেন্সিরা এরা হচ্ছে এই স্ক্যামটা করে থাকে। আ ফিনল্যান্ডে ভোকেশনালে পড়তে ইউরোপের কোনো কান্ট্রিতে ভোকেশনালে পড়তে সত্যি কথা বলতে টিউশন ফি নাই। উল্টা তারাই হচ্ছে টাকা খরচ করে স্টুডেন্টের পিছনে। আ আ বা বর্তমানে বাংলাদেশ থেকে একটা ভোকেশনাল কলেজ আছে এ বিহেভিয়ারিয়াতে হ্যাঁ। রিভেরিয়া। এইটাতে হচ্ছে এপ্লাই করা যায়। সেটা হচ্ছে শুধু কুকিং এ। কিন্তু সো তাও আমি তাও অনেক আমি যতদূর টাফ। শুনছি এটা হচ্ছে এই বছর থেকে বন্ধ করে দিছে। মানে ২৪শে ডিসেম্বর থেকে এটা বন্ধ করে দিছে। আমার আমি একদম 100% সিওর না। বাট আমি লাস্ট অ্যাপ্লিকেশন পিরিয়ড এর সময় দেখছিলাম যে ওরা এখন হচ্ছে আউটসাইড ফিনল্যান্ড মানে আউটসাইড সেনজেন কান্ট্রি থেকে এটা বন্ধ করে দিচ্ছে। যে এটা আর এপ্লাই করা যাবে না। হ্যাঁ, বন্ধ করার পিছনে তো কারণ ওই যে একটা স্ক্যাম হয়। প্রচুর পরিমাণ স্ক্যাম হয়। এখানে আমার সাথেই এইরকম একটা আমার সাথেই হচ্ছে একজনকে পাইছি। সে হচ্ছে কুকিং এ আসছে বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে। তার ৳১৭,০০,০০০ খরচ হইছে। এজেন্সিকে দিতে হইছে। কিন্তু আসার পরে সে দেখে যে ভোকেশনাল সম্পূর্ণ ফ্রি। সো আপনারা যারা বাংলাদেশ থেকে ভোকেশনাল এপ্লাই করার চিন্তা করতেছেন বা বিভিন্ন অ্যাডভার্টাইজ বা প্রলোভনে আপনারা দেখেন যে ভোকেশনাল আপনাকে একবারে ১ বছরের টিউশন ফি দিয়ে আসলে আর টিউশন ফি দিতে হবে না। তো এই জিনিসগুলো আপনারা একটু সাবধান থাকবেন যে আসলে ভোকেশনাল এ কিন্তু আপনার
কোনো টিউশন ফি নাই, একদম টোটালি কোনো টিউশন ফি নাই। এখানে আপনাকে কোনো টিউশন ফি দিয়ে আসতে হবে না। এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স। ফ্রি বলতে এখানে আপনার বেনিফিটটা বা আপনার টিউশন ফিটা গভর্নমেন্ট আপনার হয়ে পে করে থাকে। সো এখানে আপনাকে কোনো টাকা খরচ করে ইভেন করতে ওই হবে না। ছেলের সাথে আরো একটা জঘন্যতম ঘটনা ঘটছে। পরবর্তীতে সে আর ওই কলেজে পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই। তার এখন এই দেশ থেকে হয় পালাইতে হইতো, না হয় বাংলাদেশে চলে যাইতে হইতো, এরকম এক পরিস্থিতিতে পড়া লাগছিল। কারণ সে যে কোয়ালিফিকেশন দেখায় আসছে বাংলাদেশ থেকে, এখানে আসার পরে ওইরকম ম্যাচ করে নাই। সে বাংলাদেশ থেকে দেখাইছে এজেন্সি যে সে একজন প্রফেশনাল শেফ, কিন্তু এখানে আসার পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে গেছে, তখন দেখে যে সে কুকিং এর কিছুই জানে না। তখন তাকে হচ্ছে ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন ক্যান্সেল করে দেয়। তো আপনারা এই জায়গা থেকেও একটু সতর্ক থাকবেন। আপনারা কখনোই কোনো fraudulent ডকুমেন্ট বা ফ্রড করার চেষ্টা করবেন না। অনেক সময় এজেন্সি অফার লেটার আনার জন্য হোক বা আ আ ফাইল প্রসেস করার জন্য হোক, তারা কিন্তু অনেক সময় ফ্রড ডকুমেন্টের হেল্প নেয়। বাট এই জিনিসটা করলে আপনি কিন্তু পরবর্তীতে আপনি নিজেই কিন্তু ফেঁসে যাবেন। আর এটুকু মনে রাখবেন, আপনি অফার লেটার পেলেন, ভিসা পেলেন, এতটুকুই কিন্তু শেষ না। আপনাকে এখানে আসার পরে ভার্সিটিতে আপনার সার্টিফিকেট গুলো জাস্টিফাই করতে হবে, আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ইভেন আমি যখন আসছি আমাকেও কিন্তু ভার্সিটিতে সার্টিফিকেট গুলো জমা দিতে হইছে। তারা এগুলা ভেরিফিকেশন করছে, আবার আমাকে রিটার্ন ব্যাক করছে। সো এইটা কিন্তু শুধু এক ভার্সিটি না, প্রত্যেকটা ভার্সিটিতে কিন্তু আপনার সেম প্রসিডিউর। আপনাকে একবার না একবার তাদেরকে আ দিতেই হবে। এবং অনেক ভার্সিটি তো, যেমন আমার ভার্সিটি তো পুরো ১ সেমিস্টার পার হওয়ার পরে আমার সার্টিফিকেট ভেরিফিকেশন করছে। আ যে হ্যামকে সম্ভবত ভর্তির আগেই মনে হয় সার্টিফিকেট জাস্টিফিকেশন এর জন্য ডেট দেয় ওরিয়েন্টেশন এর সময়। হ্যাঁ, ওরিয়েন্টেশন এর বাট সময় আমার হয় নাই, কি আমি জানি না। বাট আমি ওই ওরিয়েন্টেশনের সময় ছিলাম না, আমি লেট অ্যারাইভাল লেট থাকার কারণে। বাট এইজন্য মানে আমাকে করতো। হুম। বাট তার আগেই আমি হচ্ছে ভোকেশনালে ঢোকার কারণে আর এটা করা হয় নাই। তো এটা কিন্তু আসলে আপনারা এই ধরনের কোনো কাজে কিন্তু আপনারা যাবেন না। যে আপনারা যদি এই ধরনের কাজে যান, এটা কিন্তু পরবর্তীতে বিপদে আপনারাই পড়বেন। তো আমি যদি পুরা ভিডিওতে আপনাদের একটু সামারি বলি যে আসলে ভোকেশনাল কোয়ালিফিকেশনটা কি? ভোকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে একটা কারিগরি শিক্ষা। ফিনল্যান্ডে ভোকেশনাল কোয়ালিফিকেশন পড়তে কোনো টাকার প্রয়োজন হয় না। কোনো টিউশন ফি নেই। আপনাকে ভোকেশনাল কোয়ালিফিকেশন এ যেতে হলে ফিনল্যান্ডে এসে এরপরে আপনাকে এপ্লাই করতে হবে। এখানে এপ্লাই করলে আপনি অফার লেটার পেলে সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন কোনো টিউশন ফি ছাড়া। এবং অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করার পর আপনাকে ভিসা চেঞ্জ করতে হবে। আপনি এ পারমিটে আসলে সেটা কনভার্ট হয়ে বি পারমিটে আপনাকে নতুন করে এপ্লাই করে কনভার্ট হয়ে যেতে হবে। আর আপনার ভোকেশনাল কোয়ালিফিকেশন শেষে এখানে জবের আ অপরচুনিটি আছে। শুধুমাত্র ফিনল্যান্ড না, পুরা হোল ইউরোপে আপনার ভোকেশনাল কোয়ালিফিকেশন এর হচ্ছে আ জবের অপরচুনিটি আছে। এবং শুধুমাত্র যে জব করবেন তা না, মানে এই ভোকেশনাল করে আপনার পড়াশোনা শেষ তা না। আমরা যেরকম ব্যাচেলর এর পরে মাস্টার্স করতেছি বা মাস্টার্স করা যায়, সেরকম ভোকেশনাল এর পরে কিন্তু আপনার ফার্দার ভোকেশনাল এরও ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি ভোকেশনাল কোয়ালিফিকেশন করার পরে আপনি এটার উপরে যদি আরো বেশি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনি ফার্দার ভোকেশনাল করতে পারবেন। আবার আপনি এটার পরে আবার ব্যাচেলরও করতে পারবেন। তো এগুলা কিন্তু সম্পূর্ণ পড়াশোনার একটা কারিকুলাম আছে। তো এর মানে এই না যে আপনার এতটুকু পড়াশোনা করলেন, এতেই আপনার পড়াশোনা শেষ। না, আপনি এটা নিয়েও ভবিষ্যতে আরো আগাইতে পারবেন পড়াশোনা। আর আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে, যে ভোকেশনাল কোয়ালিফিকেশন এর পরে জব পাওয়া কতটা ইজি? অ্যাকচুয়ালি কি আমি মনে করি যে যার ভোকেশনাল হয়ে গেছে তার কিছুদিন পরে 100% জব হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে, যদি স্টুডেন্ট যদি ইন্টার্নশিপ এর ব্যবস্থা না করতে পারে, তাহলে কলেজগুলাই তাদের কোথায় ইন্টার্ন করতে হবে এগুলা ব্যবস্থা করে দেয়। যেমন কুকিং এ তারা বলে যে তোমরা সেলফ যদি পারো তাহলে নিজেদের মতো করে খুঁজে নাও পছন্দ অনুযায়ী। আর যদি না পারো তাহলে হচ্ছে কলেজেই তাদের ব্যবস্থা করে দেব। ঠিক তেমনি ক্লিনিং এও আমাদেরকে, যদি আমাদের ক্লিনিং রিলেটেড যদি কোনো জব থাকে তাহলে ওইটাতেই আমাদের ইন্টার্ন হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে তারা পছন্দ অনুযায়ী বা তখন তাদের মতো করে আমাদেরকে ইন্টার্নের ব্যবস্থা করে দেবে, এতে হেল্প করবে। আর যখন একটা কোম্পানিতে যখন ইন্টার্ন করার পরবর্তীতে যখন ওই কোম্পানিতে কাজ করবে, এরপরে যে কোনো সময় আহ, কোনো যদি এমপ্লয়ি লাগে, তখন তো ওই ইন্টার্ন থেকেই কোম্পানি হায়ার করবে। এটার পসিবিলিটি হচ্ছে 90%।
তো এটা কিন্তু ভোকেশনালের একটা খুব ভালো দিক, হ্যাঁ? যে আমি এই জিনিসটা খেয়াল করছি। আমার সাথে এখানে অনেকগুলো ছোট ভাই আছে যারা ভোকেশনাল কমপ্লিট করতেছে বা করতেছে। আ এক্ষেত্রে আমি একটা জিনিস সবচেয়ে ভালো যে জিনিসটা দেখলাম যে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমাদের পড়াশোনা শেষে বা ইন্টার্নশিপ কিন্তু আমাদেরকে নিজেদেরকে এপ্লাই করে খুঁজতে হয়। ভোকেশনাল এ আমি যে জিনিসটা দেখলাম ওরা কিন্তু প্র্যাকটিক্যাল আ ওয়ার্ক এর উপর এতটা ফোকাস যে ওরা ইন্টার্নশিপ এর উপর অনেক বেশি ফোকাস দেয়। এবং ইন্টার্নশিপ এর উপর অনেক বেশি ফোকাস দেওয়ার কারণে যেটা হয় পড়তে থাকা অবস্থাতেই ওরা প্রত্যেকটি স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ ম্যানেজ করে দেয় নিজে থেকে। অবশ্যই তারা ফার্স্ট এ আপনাকে ফোর্স করবে যে আপনি একটু খুঁজেন বা আপনি হচ্ছে ইন্টার্নশিপ ম্যানেজ করেন। বাট আপনি ম্যানেজ না করতে পারলে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওরা কিন্তু ওদের কাছে ব্যাকআপ প্ল্যান থাকে একটা। ওরা আপনাকে কোথাও না কোথাও ইন্টার্নশিপের জন্য আপনাকে রিকমেন্ড করে আপনাকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিবে। বাট আপনি যদি আপনার স্কিল দেখাইতে পারেন তাহলে ইন্টার্নশিপ থেকে আপনি পার্মানেন্ট জবও কিন্তু অফার পাবেন। হ্যাঁ, এমন না যে আপনি পার্মানেন্ট জবের কোনো অফার পাবেন না। সেইটা সবচেয়ে ভালো একটা দিক ভোকেশনালে। আর আমি এখন পর্যন্ত আসলে দেখি না এরকম যে ভোকেশনাল কমপ্লিট করে বা হচ্ছে যারা ভোকেশনাল কন্টিনিউস করতেছে তারা জব নিয়ে কোনো প্রবলেম ফেস করছে বা তাদের জবের কোনো প্রবলেম হচ্ছে। সো এইটা আসলে একটা ভালো দিক ভোকেশনাল কোয়ালিফিকেশন এর জন্য। তো আপনারা যারা ফিনল্যান্ডে আসবেন, চিন্তা করতেছেন, সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা সম্পূর্ণই করছি হচ্ছে আপনাদের একটা কৌতূহলের জায়গা, ভোকেশনাল স্টাডিজ। সেই জায়গাটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার এবং হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করার যে আসলে ভোকেশনালি কিভাবে এপ্লাই করা যায়, কখন এপ্লাই করবেন, আ কোথায় এপ্লাই করবেন, এটার সুবিধা কি, অসুবিধা কি? তো ছোটখাটো একটা আলোচনা করলাম। এটা নিয়ে আসলে ইন ডিটেইলস ওইভাবে বলার তেমন কিছু নাই যারা নতুন এপ্লাই করবেন তাদের জন্য। যারা আসলে ফিনল্যান্ডে আসছে বা আছে তারা মোটামুটি কম বেশি সবাই ভোকেশনাল নিয়ে জানে। কারণ তারা এখানে এসে নিজেরা খোঁজ খবর নেয় ইনস্টিটিউট গুলোতে। তো যারা বাইরে থেকে আসবেন বা ১ম এপ্লাই করার চিন্তা ভাবনা করতেছেন বা বিভিন্ন স্ক্যাম এর শিকার হয়ে যান, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে এই ভোকেশনাল স্টাডিজ নিয়ে জানার জন্য সুযোগ করে দিবেন। তো মুন্না তোমার কিছু বলার আছে? আহ শেষে একটা ইনফরমেশন দিতে চাই যে আপনারা চাইলে এরকম না যে বাংলাদেশে বা ইউরোপের ভিতর যে কোনো কান্ট্রিতে যদি আপনারা থাকেন, কারণ ইউরোপের মধ্যে শুধু জার্মানি বাদে বাকি সব কান্ট্রিতেই টিউশন ফি অনেক হাই। সো সেনজেন কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রিতে যদি থাকেন তারা ওই এই বেনিফিটটা নিতে পারেন, ভোকেশনাল অ্যাপ্লাই করতে পারেন। যদি চান্স হয়ে যায় তাহলে একদম আমি মনে করি যে এটা বেস্ট অপশন, কারণ এখানে কোনো টিউশন ফি নাই। সো তারাও চেষ্টা করতে পারেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আর ফিনল্যান্ডকে আবারও নতুন করে একটা অভিবাদন দেই। সেটা হচ্ছে ৮ম বারের মতো ফিনল্যান্ড আবার বিশ্বের সবচেয়ে সুখীতম দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। তো ফিনল্যান্ডকেও কনগ্রাচুলেশন এবং যারা ভবিষ্যতে ফিনল্যান্ডে আসবেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।